আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি বাংলা ফার্স্ট পার্টের সোনাতরী কবিতাটা নিয়ে। সোনাতরী কবিতায় কী বোঝানো হয়েছে, কী বলা হয়েছে সম্পূর্ণ আমি একটু যেটা আলোচনা করব, এবং সোনাতরী কবিতার প্রত্যেকটি লাইনের মানে কি, প্রত্যেকটি শব্দের মানে কি আমি ধরে ধরে একদম এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সোনাতরী কবিতাটি নিয়ে আলোচনা করা যাক। আমাদের আগে জানতে হবে সোনাতরী কবিতাটি কে রেখেছে। সোনাতরী কবিতার রাইটিং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনাতরী কবিতাটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মনে রাখলে হবে জাস্ট। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব মানে কবিতার মূল অংশটা কী, মানে এই কবিতায় আসলে কী বোঝানো হচ্ছে, মূল কথাটা কি। এটা সোনাতরী কবিতাটি একটি কি রূপক কবিতা। এখানে সোনাতরী বলতে আক্ষরিক অর্থ হচ্ছে সোনা দ্বারা তরী, এরকম কোনো নৌকাকে বোঝানো হয়েছে। অন্যদিকে সোনা যেমন অনেক মূল্যবান, ঠিক তেমনি এই তরী বা নৌকাকে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হচ্ছে। তবে ভাবার্থ হচ্ছে এরকম, সোনার তরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হচ্ছে বা হয়েছে। এই কবিতায় সাধারণত হচ্ছে একজন কৃষক, আর কৃষকটাকে কবি, ঠিক আছে। কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। অনেক কষ্ট করে ফসল উৎপাদন করছে। এখানে ফসল বলতে তার যে সাহিত্য, তার যে কবিতা, তার যে উপন্যাস, এগুলোকে কিন্তু সে মেনশন করছে বা বোঝা যাচ্ছে ফসল অর্থ। আমি সম্পূর্ণ ওটা তখন আমি কবিতাটা শেয়ার করবো বা কবিতাটা উচ্চারণ করবো বা পড়াবো, তখন তোমরা বুঝতে পারবা আসলে ফসল কাকে মেনশন করা হচ্ছে। এখন সেই ফসল নিয়ে একটি নদীর তীরে মাঝির জন্য অপেক্ষা করছে। মাঝি চলে আসলে কৃষক তার ফসলগুলো নৌকাতে ওঠানোর পর নিজে যখন উঠতে চাইলেন, তখন কি হলো, তখন দেখলেন যে নৌকাতে আর বিন্দুমাত্র কি নাই, জায়গা নাই। তবে এই সব ঘটনার ভাবার্থ হচ্ছে এখানে কি, এখানে কৃষক হচ্ছে কবি, কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ফসল বলতে কবি সারা জীবন ধরে যে গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি লিখছেন তা বোঝানো হয়েছে। আমি আবার বলছি, এখানে কৃষক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ফসল বলতে কী বোঝানো হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন যে ধরনের তোমার গল্প, কবিতা, উপন্যাসগুলা রাইটিং করছে বা লিখেছেন, এগুলাকে কিন্তু সে ফসল হিসেবে মেনশন করছে, ঠিক আছে। কবি জীবনের শেষ সময় এসে যখন বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় তিনি পরপারে যেতে পারেন, মানে মারা যেতে পারেন, তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো চলে যাব, কিন্তু আমি এতদিন ধরে যে সাহিত্যকর্ম করেছি তা কি পরবর্তী প্রজন্মে বেঁচে থাকবে? আমার এই সাহিত্যকর্ম সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না তো? এই জন্য এই কবিতাটি কবিতার মনের আশা ব্যক্ত করছেন যেন তার সাহিত্যকর্মগুলো যেন বেঁচে থাকে, এবং তিনি নিজেও যেন মৃত্যুর পরও পাঠকের মানে বেঁচে থাকতে পারে আমাদের মাঝে। তার ভাবনাটা ছিল এরকম। রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা, উপন্যাস, গল্প, এগুলো সে এতগুলো কবিতার কবি, মানে এগুলো যে এতগুলা মানে তার উপন্যাসগুলো রাইটিং করছে, এটা আজও কি সে মারা যাওয়ার পরে এগুলা কি মানে প্রজন্ম মানে পরবর্তী প্রজন্মগুলো কি জানতে পারবে বা থাকবে? এটা এই কবিতায় মানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমি কবিতাটা শুরু করছি। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কোলে একা বসে আছি নাহি ভরসা, রাশারাশি ভাড়া বাড়া, ধান কাটা হলো সারা, ভাড়া নদী খোর ধারা, খোর ফোরসা, ঠিক আছে। এটা এটা ছিল কবিতার ফার্স্টের চরণগুলা। গগনে গর্জে মেঘ ঘন ভরসা, কোলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া বাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খোর ধারা, খোর ফোরসা। এটার মানে কিন্তু তোমরা বুঝতে পারছো না আসলে এখানে গগনে গর্জে মেঘ ঘন 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 বর্ষা, এটার মানে কি আমি এখন বিস্তারিত বোঝাচ্ছি। প্রত্যেকটা লাইনের মানে কি, প্রত্যেকটা শব্দের মানে কি। এখানে দেখো গগনে ঘটছে, গগনে ঘটছে, এখানে গগনে মানে কি আকাশে, গগনে মানে কি আকাশে, গর্জে, গর্জে বলতে কী বোঝানো হচ্ছে, গর্জন করছে এরকম বোঝানো হচ্ছে। তারপরে ঘন বর্ষা, ঘন বর্ষা বলতে বর্ষাকালে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপরে কি কুলে একা বসে আছি নাহি ভরসা, এখানে কুলে একা বসে আছি মানেটা কি, কুলে একা বসে আছি এর মানে কৃষক বসে আছেন, কৃষক বসে আছেন এটা বোঝানো হচ্ছে। আক্ষরিক অর্থ কি, কুলে একা বসে আছে, আক্ষরিক অর্থ হচ্ছে কৃষক বসে আছেন।
নাহি ভরসা। নাহি ভরসা আক্ষরিক অর্থ হচ্ছে ভরসা পাচ্ছেন না, কবি ভরসা পাচ্ছেন না। রাশি রাশি, রাশি রাশি মানে বোঝানো হচ্ছে প্রচুর বা অনেক। রাশি রাশি মানে কি? প্রচুর বা অনেক। ভাড়া ভাড়া মানে কি বোঝানো হচ্ছে? ধানের আটি বা ভোজা। ভাড়া ভাড়া মানে বোঝানো হচ্ছে কি? ধানের আটি বা ভোজা। ধান কাটা, ধান কাটা বলতে কী বোঝানো হচ্ছে? গল্প, কবিতা, উপন্যাস। ধান কাটা বলতে কী বোঝানো হচ্ছে? গল্প, কবিতা, উপন্যাস। সারা বলতে কী বোঝানো হচ্ছে? সারা বলতে বোঝানো হচ্ছে শেষ। খুর ধারা মানে কি? খুর ধারা মানে নদীর স্রোতকে খুরের সাথে তুলনা করছে। খোয়ার পরশা, এখানে খোয়ার পরশা বলতে বোঝানো হচ্ছে সময়ের এত দ্রুত বেয়ে চলা দেখে কবি ভীত। খোয়ার পরশা বলতে কী বোঝানো হচ্ছে? সময়ের এত দ্রুত বেয়ে চলা দেখে কবি ভীত, এটা বোঝানো হচ্ছে। এবং আরেকটা আক্ষরিক অর্থ বোঝানো হয় স্রোত যেন ধারালো বর্ষার মতো। খোয়ার পরশা আক্ষরিক অর্থ কীরকম? স্রোত যেন ধারালো বর্ষার মতো। এখন আমি এই যে লাইনগুলো চরণগুলো উচ্চারণ করলাম, এগুলার ব্যাখ্যাটা কীরকম দেখো। আখের কথা হচ্ছে বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, এতজন কৃষক কুলে একা বসে আছেন প্রচুর ফসল নিয়ে, কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না যেন মাঝি আসবে কি না, কিংবা তার ফসলগুলো নৌকায় তুলে দিতে পারবে কি না। ভাবার্থ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখেছেন বা লিখে গিয়েছেন, এখন তার জীবনের প্রায় শেষ সময় চলে এসেছেন। তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষণ করা উচিত, তিনি যেন এগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায়। ঠিক আছে, এর আগে যে আমরা যে লাইনগুলো উচ্চারণ করলাম এর আক্ষরিক অর্থ ব্যাখ্যা হচ্ছে এরকম। ঠিক আছে, চলো পরের লাইনগুলো আমরা পড়ি। কাটিতে কাটিতে ধান এলো ভরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা, পোড়ো পারে দেখি একা, তুরু ছায়ামশি মাখা, ক্যামখানি মেঘে ঢাকা, প্রবত ভেলা। আমি আবার শুদ্ধ করে উচ্চারণ করছি ভালো করে। কাটিতে কাটিতে ধান এলো ভরসা, একখানি ছোট ক্ষেতে আমি একেলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা, পোড়ো পারে দেখি আঁকা, তুরু ছায়ামশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রবত বেলা। এই লাইনগুলোর মানে কিন্তু তুমি এখন বুঝতে পারছো না আসলে এই লাইনের মানেটা কি বা শব্দের মানে কি। তো চলো আমি বুঝাই দিই। কাটিতে কাটিতে ধান এর মানে হচ্ছে গল্প, কবিতা, উপন্যাস লিখতে লিখতে। এলো ভরসা এর মানে এখন প্রায় জীবনের শেষ সময় এসেছে। ঠিক আছে, একখানি মানেটা কি? একখানি এখানে বলতে বোঝানো হয়েছে তার চিন্তার জগতে তিনি একা। ছোট ক্ষেত এ বলতে বোঝানো হয়েছে পৃথিবী। আমি একেলা এর মানে বোঝানো হয়েছে তিনি একাকিত্ব অনুভব করছেন। চারদিকে বাঁকা জল করেছে খেলা, বাঁকা জল বলতে বোঝানো হয়েছে প্রতিকূল সময়। পোড়ো পরে দেখি আঁকা, এখানে পোড়ো পরে বলতে বোঝানো হয়েছে আক্ষরিক অর্থ নদীর ওপার, ভাব অর্থ দাঁড়ায় পোড়ো পার, পোড়ো কাল, লাইফ আফটার লাইফ। ঠিক আছে, তারপরে তুরো ছায়ামশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রবত বেলা। এখন আমরা যে লাইনগুলো উচ্চারণ করলাম এই লাইনগুলোর যদি ব্যাখ্যা করি, এর মানে যদি আমরা একত্রিত করি, যে ভাব অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যেতে হবে। ঠিক আছে, আমরা একা আসছি একাই কিন্তু যেতে হবে। সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তা করে ফেলছে যে এই সময়ে অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কি না। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরে জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো অনেক সুন্দর। তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন। তিনি এত গল্প, কবিতা, উপন্যাস লেখার পরেও বা এত কিছু জানার পরেও তিনি তার চিন্তা করছেন যে এই জগতে তিনি খুব একা। ঠিক আছে, এই লাইনগুলো চলুন কিন্তু ভাব বা আক্ষরিক অর্থ কিন্তু পুরোপুরি যদি আমরা একাত্ম করি এটা দাঁড়ায়। পরের লাইনগুলো আমরা উচ্চারণ করি বা পড়ি। এ পাড়াতে ছোট ক্ষেত আমি একেলা, ঘান গেয়ে তরি বেয়ে একে আসতে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায় ভাঙে দুই ধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। আমি আবারও বলছি, এই পাড়েতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসি পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ভরা পালে চলে যায় কোনো দিকেই নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুই ধারে, দেখে যেন মনে হয় চিনি তাহারে। এই মানেগুলো কিন্তু বুঝতে পারছো না, বা এই শব্দগুলো মানে কি তুমি বুঝতে পারছো না। এখন দেখো আমি বুঝাই এই লাইনের মানেগুলো কি। এই পাড়েতে ছোট ক্ষেত আমি একেলা, এই পাড়েতে বলতে কি বোঝানো হচ্ছে, এই পাড়েতে বলতে বোঝানো হচ্ছে যে পাড়ে তিনি আছেন, মানে ইহকাল, তিনি ইহকাল আছেন, মানে যে পাড়ে তিনি আছেন এটা বোঝানো হচ্ছে। গান গেয়ে তরি বেয়ে একে আসে পারে, এখানে কি আসে পারে, এটা পারে বলতে বোঝানো হচ্ছে যে পারে কবি আসেন সেই পারে, ঠিক আছে। দেখে যেন মনে হয় চিনি ওহারে, মানে ওহারে বলতে কি বোঝানো হচ্ছে, ওহারে বলতে বোঝানো হচ্ছে নৌকার মাঝি মহাকালে বা মহাকাল সময়, মহাকাল বা সময় বোঝানো হচ্ছে, ওহারে বলতে বোঝানো হচ্ছে। ভরা পালে চলে যায়, ভরা পালে বলতে বোঝানো হচ্ছে নৌকার অনুকূলে প্রচুর বাতাস, ঠিক আছে। ভরা পালে চলে যায়, ভরা পালে বলতে বোঝানো হচ্ছে নৌকার অনুকূলে প্রচুর বাতাস। কোনো দিকে নাহি চাই, এখানে কোনো দিকে নাহি চাই বলতে কি বোঝানো হচ্ছে কোনো দিকে তাকায় না। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধারে, এখানে ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধারে বলতে বোঝানো হচ্ছে ঢেউ যেমন নিরুপায় শুধু দুপার ভিজিয়ে দেয়, সেরকম সময় বয়স বেয়ে চলছে ফিরে আসে না। যেরকম নো টাইম ওয়েস্ট, মানে সময় যদি চলে যাচ্ছে সেটা কিন্তু আর নেক্সট ফেরত পাওয়া যায় না, বা ওই সময়টা কিন্তু আর রিটার্ন পাওয়া বা ফেরত পাওয়া কিন্তু সম্ভব না। মানে সময় চলে যাচ্ছে, মানে ফিউচার রিটার্ন করছে, কিন্তু তোমার কি বলা হয় আগের সময়টা কিন্তু তুমি সামনে নিয়ে আসতে পারতেছো না, সময় সময় কিন্তু চলেই যাচ্ছে, ঠিক আছে। এরকম যে ঢেউগুলো নিরুপায় ভাঙি দুই ধারে, ঢেউ যেমন নিরুপায় শুধু দুপার ভিজে দেয়, সেরকম সময় বয়স এটা কিন্তু ধরে রাখা যায় না, সেটা কিন্তু চলছে। যখন স্টার্ট হয়েছে এটা কিন্তু চলমান অবস্থা, এটা কিন্তু যখন তখন কিন্তু এটা থেমে যাবে, এটা কিন্তু অনবরত যখন স্টার্ট হয় এটা কিন্তু চলতেই থাকে। এটাই কিন্তু ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধারে, এটাকে বোঝানো হচ্ছে। দেখে যেন মনে হয় চিনি ওহারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ওহারে বলতে কী বোঝানো হচ্ছে দেখো, ওহারে বলতে বোঝানো হচ্ছে এর আগে আমি বলছি দেখো নৌকার মাঝি বা মহাকাল সময়, এখানে ওহারে বলতে প্রবহমান সময় বা মহাকালকে বোঝানো হচ্ছে। তো চলো এই বাক্যর আক্ষরিক অর্থ বা ব্যাখ্যাটা কি। কবির কল্পনায় সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে, কবি সেই মাঝিকে প্রবহমান সময় চিনে ফেলেছেন, সেই মাঝি সময় শুধু বেয়ে চলছেন, কোনো দিকে তাকায় না, নিরুপায় ঢেউ এর মতো সময় শুধু চিঠি রেখে যায়, কখনো পিছিয়ে ফিরে তাকায় না, ঠিক আছে। এর মানে এটা দাঁড়াচ্ছে ওই কবিতার যে লাইনগুলো আমরা উচ্চারণ করলাম এখন, এর মানে দাঁড়ায় কবি কল্পনা সেই সোনার তরী ভাড়া পালে চলে এসেছে, কবি সেই মাঝিকে প্রবহমান চিনি ফেলেছেন, সেই মাঝি শুধু বেয়ে চলছে, কোনো দিকে তাকায় না, নিরুপায় ঢেউয়ের মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পেছে ফিরে তাকায় না। পরের চরণগুলো আমরা পড়ি, পরের লাইনগুলো আমরা পড়ি আসলে মানেটা কি। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যাহারে খুশি তারে ধাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লাও তরুণী পারে। দেখো আমি আবার বলছি, ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে, যে যেন বা যে যেথা যেতে চাও, যারে খুশি তারে ধাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, আমার সোনা ধান কুলেতে এসে, যত চাও তত লাও তরুণী পারে। এই লাইনগুলোর মানে কি, শব্দগুলোর মানে কি আমি তোমাদের বুঝাই দিই। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে, এনে ভারেক বলতে কি বোঝানো হচ্ছে একবার, ভেড়াও বলতে কি বোঝানো হচ্ছে থামাও, শোনা তারপরে যেও যেথা যেতে চাও, যারে খুশি তাহারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, আমার সোনার ধান করিতে এসে, এখানে সোনার ধান বলতে কি বোঝানো হচ্ছে কবির সাহিত্যকর্ম। যত চাও তত লাও তরুণী পারে, তরুণী পারে বলতে বোঝানো হচ্ছে নৌকার ওই পারে বা ওপারে। এই লাইনগুলো আমরা মানে বোঝাই বা মানে বুঝি, মানে বাবা অ্যাথরিক কি বোঝায়,
কবি মাঝিকে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছেন যে একেবারের জন্য হলেও কবি তারা বা কবি তীরে এসে নৌকার একটুখানি থামায়। কবি মাঝিকে বলছেন যে তোমার যে এখানে খুশি নিয়ে যাও, শুধু আমার সোনা ধানগুলো একটু নৌকা করে নিয়ে যাও। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার চেষ্টাক্রমগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে। এটা ছিল ওই স্টোনগুলোর মানে। আমি আবার বলছি, কবি মাঝিকে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছেন যে একেবারের জন্য হলেও কবি তীরে এসে নৌকার একটুখানি থামায়। কবি মাঝিকে বলছেন যে তোমার যেখানে খুশি তুমি নিয়ে যাও, শুধু আমার সোনার ধানগুলো একটু নৌকা করে নিয়ে যাও। সোনার ধান বলতে তুমি তো জানো, ধানগুলো বলতে সাহিত্যকর্মগুলো বোঝানো হচ্ছে। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার চেষ্টাকর্মগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে। পরের চরণগুলো যদি পড়ি, পরের লাইনগুলো কি বলছে, আর আসে আর নাই দিয়েছি ভরে, এতকাল লঞ্জি কোলে ঝা লয়ে সিনু বলে, সকালে দিলাম তোলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে। আর হচ্ছে না আর নাই দিয়েছি ভরে, এতকালে নদী কোলে ঝা লয়ে সিনু তোলে, সকালে দিলাম তোলে থরে বিথরে, এখন তো আমার লহে করুণা করে। এই লাইনগুলো মানে কি আমি বলি, দেখো। ভরে বলতে কি? ভরে বলতে সব কিছু। এতকাল নদী কোলে, নদী কোলে বলতে বোঝানো হচ্ছে এই পৃথিবীতে। ঝা লয়ে সিনু তুলে, সকালে দিলাম তোলে, থরে ভিতরে, এখানে থরে ভিতরে বলতে কি বোঝানো হচ্ছে সাজিয়ে গুছিয়ে, এখন আমার লহ করুণা করে। এই এই চরণগুলোর মানে কি, এই লাইনগুলোর মানে কি আমি বুঝাই দিলাম। এখন এই লাইনগুলো একত্রিত করলে বাবাক্ষরিক বাবার্থ কী দাঁড়ায়, সম্পূর্ণ গাইডলাইন কী দাঁড়ায় আমি বলছি। দেখো, একত্রিত করে কবি মাঝিকে বলছেন তোমার যত খুশি তত আমার ফসল তোমার নৌকাতে তুলে নাও। মানে সাহিত্যকর্মের কথা বলছে, মানে মানে কবির ভাষায়, গল্পের ভাষায় কি ফসল। এখন মাঝি কবিকে জিজ্ঞাসা করছেন যে আরও আছে? কবি উত্তরে বলছেন যে আর নেই। এতদিন যা নিয়ে এই দুনিয়াতে পড়েছিলাম তার সবটুকু সাজিয়ে গুছিয়ে দিলাম। এরপরে আবারও কবি মাঝিকে বলছেন যে দয়া করে আমাকেও তোমার নৌকায় তুলে নাও। এই পর্যন্তই থাক, পরে আমরা বলছি মাঝি বা কবি কি বলছে। ব্যাখ্যাটা আমি বলছি। এই চরণগুলো মানে কি, কবি মাঝিকে বলছেন তোমার যত খুশি তত আমার ফসলগুলা তোমার নৌকাতে তুলে নাও। এখন মাঝি কবিকে জিজ্ঞাসা করছেন যে আরও আছে? কবি উত্তরে বলছেন যে আর নেই। এতদিন যত যা এই দুনিয়াতে পড়েছিল তার সবটুকুই আমি সাজিয়ে গুছিয়ে একদম তুলিয়ে দিয়েছি। এরপরে আবারও কবি মাঝিকে বলছেন যে দয়া করে আমাকেও তোমার নৌকায় তুলে নাও। এটুকুই থাক, পরে আমরা বলছি পরের চরণগুলো কি বোঝানো হয়। পরের চরণগুলা, পরের লাইনগুলা, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, যেমন গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে, শূন্য নদীর তীরে, রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শেষ। এখানে ঠাই নাই এখানে কি বোঝানো হচ্ছে? ঠাই নাই বোঝানো হচ্ছে আর জায়গা নেই। মাঝি কি বলছে? আর জায়গা নেই, আমার সোনা ধানে গিয়েছে ভরি। আবার দেখো, ঠাই নাই ছোট সে তরি বলতে কি বোঝানো হচ্ছে? নৌকা। তরি বলতে কি? নৌকা। একটা জিনিস মনে রাখবা, এই যে তরিটা না, এই তরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে তরিটা কি, ওই কবিতার তরি কি বোঝানো হচ্ছিল, ফসল কি বোঝানো হচ্ছিল, এখানেও কিন্তু এমসিকিউ বা তোমাদের সৃজনশীল রাইটিংয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মানেগুলো যদি তুমি না জানতে পারো তাহলে কিন্তু তুমি লিখতে পারবা না। সো তরিটা ইম্পর্টেন্ট, ফসলটা ইম্পর্টেন্ট। ফসল বলতে কী বোঝানো হচ্ছে, তরি বলতে কী বোঝানো হচ্ছে, কৃষক কাকে বোঝাচ্ছে, এই তিনটা ওয়ার্ড কিন্তু এই কবিতার মাইনর পয়েন্ট। ঠিক আছে, এইগুলা মানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, পরের লাইন আমরা বলি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। এখানে আমার সোনার ধানে বলতে কী বোঝানো হচ্ছে? আমার সাহিত্যকর্মে,
চাবনে গগন ঘিরে, চাবন গগন ঘিরে। এখানে চাবন গগন বলতে কি বোঝানো হচ্ছে? চাবন মাসে বর্ষাকালে আকাশ, মানে শ্রাবণ মাসে বা বর্ষাকালের আকাশ। ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিণী পাউরি জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। এখানে সোনার তরী বলতে কবির কল্পিত সোনার নৌকা। সোনার তরী বলতে কি? কবির কল্পনিত সোনার নৌকা। তাহলে আমাদের কবিতার যে নামটা ছিল বা নেমটা ছিল কি ছিল? কবিতার নেম ছিল কি? সোনার তরী। আর সোনার তরী মানেটা কি বা বলতে কি বোঝায়? সোনার তরী বলতে বোঝানো হয় কবির কল্পিত সোনার নৌকা। তো কবিতাটা ছিল এই পর্যন্ত, চরণগুলো এই পর্যন্তই ছিল। এখন দেখো লাস্টের চরণগুলো মানে কি দাঁড়ায়। কবিতা কিন্তু শেষ। সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে। প্রত্যেকটা চরণ আমরা ধরে ধরে একদম এ টু জেড দেখাই দিলাম আসলে এর মানে কি, এর বাবার্থের অর্থ বা বাবার্থ কী দাঁড়ায় সম্পূর্ণ কিন্তু আমরা শেষ করলাম। কবিতা শেষ। এখন আমরা লাস্টের যে চরণগুলো পড়লাম চরণগুলো মানে এটা কি ব্যাখ্যা বুঝাই। মাঝি কবিকে বলল, আমার এই ছোট নৌকাতে আর থাকা নাই। কবি বলতেছে, মানে কবিকে বলতেছে, কে বলতেছে? মাঝি বলতেছে। কবি তার যে ফসল বা মানে মানে যে সাহিত্যকর্মগুলা, মানে ফসল যে ধানগুলা মানে সম্পূর্ণ সাজিয়ে গেছে, একদম নৌকায় সাজিয়ে দিয়েছে। তখন মাঝি বলতেছে কবিকে, আরও কি আছে? কবি তখন বলল যে আর কোনো কিছু নাই, একদম সম্পূর্ণ আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। পরে মাঝি কবিকে বলল, আমার এই ছোট নৌকাতে আর জায়গা নেই। মানে কবি যে উঠবে সেখানে আর কোনো স্পেস বা খালি জায়গা নাই যে কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর মানে এখানে যাকে মেনশন করছে সে যে উঠবে তার কোনো থাকার স্থান নাই যে সে উঠবে বা নৌকায় তাকে নিয়ে যেতে পারবে, এরকম কোনো নাই। তখন সোনার ধানে সবকটা জায়গা ভরে গেছে। তারপর সেই মাঝে তার নৌকা নিয়ে চলে গেল, আর কৃষক কবি তার ফসল নৌকার বাসিয়ে দিয়ে সেই নদী একেবারে ওই পুরীর, মানে এখানে আমি বোঝাই মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মগুলা বা তার উপন্যাস গল্পগুলো মানে যেখানে ধানকে বোঝানো হচ্ছিল বা ফসলকে বোঝানো হচ্ছে এগুলা সে মানে নৌকায় উঠিয়ে দিয়েছে বা ফসলগুলা নৌকায় সাজিয়ে গুছিয়ে দিয়েছে। পরে নৌকায় কিন্তু মাঝি তখন বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে যে এখানে কি মানে আরও কোনো ফসল আছে, সম্পূর্ণ কি শেষ? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে হ্যাঁ সম্পূর্ণ শেষ। তখন মাঝি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আমি তো যেতে চাই। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ফসলের জায়গা শেষ, এখানে আপনার ওঠার বা আপনার জায়গা নেই যে আপনি উঠবেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে পারে রেখেই মানে মাঝি তার ফসলগুলো নিয়ে ওই পারে চলে গেছে। ঠিক আছে, এই ছিল তোমার কবিতার বাবারিক বা বাবার্থ বা আক্ষরিক অর্থ কবিতার। তো আমি আবার বলছি, তোমরা 3টা মাইনর পয়েন্ট মনে রাখবা। সেটা হচ্ছে সোনার তরী মানে কি, ফসল কাকে বোঝানো হচ্ছে, তরী বলতে কি বোঝানো হচ্ছে। এগুলো মনে রাখলে কিন্তু তুমি আসলে প্রত্যেকটা লাইনের মানে যদি বুঝে থাকো তাহলে কিন্তু তুমি খুব সহজেই সবগুলো মানে বুঝতে পারবা। কবিতার বাবারিক বা বাবা অর্থ সবগুলো কিন্তু বুঝতে পারবা বা লেখার জন্য কিন্তু সহজ হবে যদি তুমি লাইনগুলো ধরে ধরে বা প্রত্যেকটা লাইনের আক্ষরিক অর্থ বুঝে থাকো।